আজ আমরা বাংলার ইতিহাসের একটা খুব অন্ধকার সময়ের কথা বলবো, মানে ৭৬-এর মন্বন্তর। হ্যাঁ, এক চরম কষ্টের অধ্যায়। আমাদের হাতে যে কিছু ঐতিহাসিক সূত্র রয়েছে সেগুলো সেই সময়ের একটা ভয়াবহ ছবি তুলে ধরে। আমরা আজ বোঝার চেষ্টা করব এটা কি শুধুই একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল, নাকি এর পেছনে শাসন ব্যবস্থা, লোভ, এগুলোরও বড় ভূমিকা ছিল। ঠিক। শুরুতেই একটা ঘটনা বলি, যা শুনলে গায়ে কাঁটা দেয়। সেই সময়ের এক বৃদ্ধ বলছিলেন, মায়েরা বাচ্চাদের পুকুরে ফেলে দিত। উফ, কি ভয়ানক! শুধু একটা কামড় ভাতের জন্য। ভাবা যায়? না, এটা ভাবা সত্যি কঠিন। এই ভয়াবহ পরিস্থিতিটা এর প্রেক্ষাপটটা বুঝতে হলে একটু পেছনে তাকাতে হবে। সময়টা ছিল ১৭৬৯ সাল। অক্টোবর মাস থেকে শুরু হলো সাংঘাতিক অনাবৃষ্টি। পুরো বাংলা, বিহার, ওড়িশা জুড়ে, তাই না? বেঙ্গল প্রেসিডেন্সি যাকে বলতো। একদম। জনসংখ্যা তখন কম ছিল না, প্রায় ৩ কোটির বেশি। অথচ এই খরার সাথে যখন যোগ হলো শাসকের উদাসীনতা আর কি বলবো লোভ, তখন ১ বছরের মধ্যে প্রায় ১ কোটি লোক মারা গেল। ১ কোটি? এটা তো বিশাল সংখ্যা। শুধু অনাবৃষ্টিতে এত লোক মারা যাওয়ার কথা নয়। ঠিক এখানেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিকাটা সামনে চলে আসে। হ্যাঁ, ১৭৬৫ সালে ওরা দেওয়ানি পেল, খাজনা আদায় আর শাসনের ক্ষমতা। কিন্তু ওরা তো আসলে ছিল বণিক, লাভের জন্যই তাদের কারবার। জনগণের ভালো মন্দ দেখার চেয়ে মুনাফাটাই বড় ছিল। বলতে গেলে সেটাই। তাদের কাছে বাংলা ছিল শুধু একটা লাভের জায়গা। তাই যখন খরা হলো, মানুষ খেতে পারছে না, তখনও তারা খাজনা কমালো না। উল্টে শুনলে অবাক হবেন, প্রায় ১০% বাড়িয়ে দিল। কি বলছেন? খরার সময় খাজনা বাড়িয়ে দিল? হ্যাঁ, আর সেটা ভীষণ কঠোরভাবে আদায় করত। আরও আশ্চর্যের ব্যাপার হলো, এই দুর্ভিক্ষের বছরগুলোতেও কোম্পানির লাভ কিন্তু কমেনি। সূত্রগুলো বলছে তাদের বার্ষিক মুনাফা প্রায় ৩০% বেড়ে গিয়েছিল। একদিকে মানুষ না খেতে পেয়ে মরছে, আর ওরা লাভ গুনছে। এটা তো অবিশ্বাস্য। আরও শকিংকর তথ্য হলো, যখন দেশে খাদ্য উৎপাদন প্রায় ৭০% কমে গেছে। ৭০%? হ্যাঁ, সেই সময়েও কোম্পানি বাংলা থেকে চাল, গম বিদেশে পাঠাচ্ছে, চীন, ইউরোপ, আরবে। কেন? লাভ বেশি বলে? একদম। দেশের বাজারে যা দাম পেত, বিদেশে তার চেয়ে অনেক বেশি পেত। তাই বাংলার লোক মরুক, কিন্তু তাদের মুনাফা যেন না কমে। এর ফল যা হয়েছিল তা তো আমরা কিছুটা আন্দাজ করতে পারি, কিন্তু আসলে কতটা ভয়াবহ ছিল? কলকাতা, মুর্শিদাবাদ বড় বড় শহরগুলোর রাস্তাতেও নাকি লাশের স্তূপ জমে যেত। শোনা যায় যারা আধমরা হয়ে পড়ে থাকতো তাদেরও নাকি মৃতদেহের সাথে ফেলে দিত লোকে। হ্যাঁ, এরকম কথাও শোনা যায়। মানুষ খিদে মেটাতে নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছে এক মুঠো চালের জন্য। উফ! বাবার মৃতদেহ কাঁধে করে নিয়ে গেছে শুধু একটু খাবারের আশায়। শিশুদের কি অবস্থা হয়েছিল? সে আরও করুণ। মায়ের বুকে দুধ নেই, শিশুরা ক্ষুধায় নিস্তেজ হয়ে কোলেই মারা যাচ্ছে। একটা ঘটনা মনে পড়ছে, এক মা বলছিলেন তার সন্তান বলছিল, মা একটু ভাত দে। আহারে! কিন্তু মা বলছেন, আমি ওর মুখে মাটি দিয়েছি। খিদে সহ্য করতে না পেরে মা নিজেই মুক্তি দিয়েছেন। কি ভয়ঙ্কর! মানুষ কি তাহলে যা তা খেয়েছে? হ্যাঁ, গাছের পাতা, ঘাস, পশুর চামড়া, এমনকি পাথর গুঁড়ো করেও খেয়েছে মানুষ। আর সবচেয়ে চরম পর্যায়ে বেঁচে থাকার জন্য নরমাংস ভক্ষণের কথাও শোনা যায়। মৃতদেহ রান্না করে খাওয়া, এমনকি শিশু অপহরণ করে। থামুন, আর শুনতে পারছি না। এই সময় ব্রিটিশ শাসকরা কি করছিল? তারা কি কিছুই দেখেনি? তাদের প্রথম প্রতিক্রিয়া ছিল আরও অদ্ভুত। তারা প্রথমে এই দুর্ভিক্ষকে কৃষকদের অলসতার ফল বলে উড়িয়ে দিতে চেয়েছিল। অলসতার ফল? মানুষ না খেতে পেয়ে মরছে আর তারা বলছে অলস? হ্যাঁ। পরে গভর্নর ওয়ারেন হেস্টিংস যখন রিপোর্ট দিলেন, তখনও তার প্রধান চিন্তা ছিল রাজস্ব আয় যেন না কমে। তাহলে ত্রাণ কোনো সাহায্য করেনি? করেছিল, নামে মাত্র। ধরুন প্রায় ১ লাখ টাকা বরাদ্দ হয়েছিল। ১ লাখ টাকা? যেখানে এত লোক মারা যাচ্ছে? হ্যাঁ, অথচ সেই সময় কোম্পানির ১ সপ্তাহের লাভই ছিল প্রায় ১০ লাখ রুপি। বুঝতেই পারছেন সাহায্যটা কতটা সামান্য ছিল। এই শোষণ, এই কষ্ট, এটা নিশ্চয়ই সাহিত্যেও ছাপ ফেলেছে। অবশ্যই, খুব গভীরভাবে ফেলেছে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠে এই মন্বন্তরের ভয়াবহতা আর তার পেছনের কারণগুলো খুব জোরালোভাবে এসেছে। হ্যাঁ, আনন্দ মঠের কথা তো শুনেছি। শুধু তাই নয়, রমেশচন্দ্র দত্তের ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, উইলিয়াম হান্টারের লেখা, এমনকি রবীন্দ্রনাথ, দীনবন্ধু মিত্র, এদের লেখাতেও এ ছায়া আছে। তারা দেখিয়েছেন এটা শুধু প্রকৃতির রোষ ছিল না, এটা ছিল একটা শাসন ব্যবস্থার ব্যর্থতা, একটা নির্লজ্জ শোষণ। আর এই বোধটাই পরে জাতীয়তাবাদী চেতনাকে উস্কে দিয়েছিল। তাহলে মূল কথাটা হলো ৭৬-এর মন্বন্তর আসলে প্রকৃতির চেয়েও বেশি করে মানুষের তৈরি একটা বিপর্যয়। এর মূলে ছিল রাজনৈতিক উদাসীনতা আর অর্থনৈতিক শোষণ। একদম, সূত্রগুলো আমাদের এটাই মনে করিয়ে দেয়। আর সত্যি বলতে কি, আজও যখন দেখি পৃথিবীর কোথাও মানুষ না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে, তখন মনে হয় ৭৬-এর সেই কালো ছায়াটা বোধহয় পুরোপুরি মুছেনি। খাদ্য থেকেও খেতে না পাওয়ার যন্ত্রণা। হ্যাঁ, সেই যন্ত্রণাটা ইতিহাস সত্যি ভোলে না, আর ভুললে তার পুনরাবৃত্তিও হয়তো এমন নির্মমভাবেই হয়। আলোচনার শেষে ওই বৃদ্ধ আর কিশোরের কথাটা আবার মনে পড়ছে। কিশোর জিজ্ঞেস করছে, দাদু ৭৬ মানে কি? বৃদ্ধ উত্তর দিচ্ছেন, ৭৬ মানে যখন খাদ্য থেকেও মানুষ খেতে পায় না, সেইটাই ৭৬। এই ভাবনাটা নিয়ে আজ শেষ করি। হ্যাঁ, এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা।